আজ এমনই একটি কাহিনী জানতে চলেছি যেখানে কর্মব্যস্ততার মাঝে স্বামী স্ত্রী গেছিল জঙ্গলে ঘুরতে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা জঙ্গলের মাঝেই একটা চোরাবালিতে ফেসে যায়। সেখানে তাদের বিষধর সাপ সাথে আরো অনেক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হয়। এখানে আমরা জানবো দুজন চোরাবালিতে পড়লো কিভাবে, আর এত বিপদ কাটিয়ে তারা আদৌ কি বেঁচে ফিরল নাকি ওখানেই মারা গেল। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো গল্পের শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছে, মনে হচ্ছে তার কেউ পিছু করছে। কিন্তু হঠাৎ তার বন্ধু তাকে আটকিয়ে বলে, দাঁড়া এখানে। এই দুজন জঙ্গলে বড় বড় সাপ মেরে তাদের চামড়া বিক্রি করে মোটা টাকা আয় করে, সাথে তারা এখানে ঘুরতে আসা লোকজনদের ছিনতাই করে। লোকটি তার বন্ধুকে বলে, ভাই আজকে বাড়ি চল, কেমন জানি কোনো কিছু ঠিক লাগছে না। কিন্তু তার বন্ধু বলে, তোর যদি এতই ভয় লাগে তুই বাড়ি যা, আমি যাব না। লোকটি ভয়ে ভয়ে যাবার পথে তার পা চোরাবালিতে পড়ে আর লোকটি ওখানেই হারিয়ে যায়। এবার আমরা সেই কাপলকে দেখতে পাই। এখানে স্বামীর নাম জজ আর স্ত্রীর নাম সোফিয়া। তারা পারিবারিক জীবনে খুশি নয়। এবার তারা যখন হোটেলে পৌঁছায়, জশের বন্ধু মার্কস তাদের রিসিভ করতে আসে। তারা যখন রুমে আসে একে অন্যের সাথে ঝগড়া করতে থাকে। তারপর রাতে তিনজন একসাথে ডিনার করার সময় মার্কস বলে, চলো আমরা কাল জঙ্গলে ঘুরে আসি। কিন্তু জজ বলে, না, সোফিয়া যাবে না, ও একটা মেয়ে মানুষ। এই শুনে সোফিয়ার খুব রাগ হয়ে যায়। সে বলে, বিয়ের আগে আমি অনেক ঘুরছি জঙ্গলে, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি একাই যাব, তুমি যেও তোমার বন্ধুকে নিয়ে। তাই বলে সে ওখান থেকে চলে যায়। মার্কস ব্যাপারটা জানতে চাইলে জজ বলে, আমরা দুজনেই খুব শীঘ্রই আলাদা হয়ে যাব, আমাদের কখনোই মতে মিলে ঠিক হয় না, খালি ঝগড়া আর ঝগড়া, আর ভালো লাগে না, আশা করি যে যার মতো ভালোই থাকবো। মার্কস বলে, ঠিক আছে ভাই, যা করলে ভালো হয় তাই করো। তারপর তারা দুজন জঙ্গলের ট্রিপ নিয়ে আলোচনা করেন। সকাল হলে সোফিয়া বলে, এখনো রেডি হওনি, যাচ্ছ না জঙ্গলের ট্রিপে? জজ বলে, না, মার্কসের একটা এমার্জেন্সি কাজ বেঁধে গেছে। তখন সোফিয়া বলে, ঠিক আছে, তোমরা থাকো, আমি একাই যাই। জজ বলে, অচেনা জঙ্গলে একা যাওয়াটা কি ঠিক হবে? চলো আমিও তোমার সাথে যাই। সোফিয়া না চাইতেও রাজি হয়ে যায়। এবার তারা জঙ্গলের অফিসে পারমিশন নিতে গেলে অফিসার বলে, খুব সাবধান, জঙ্গলে অনেক ভয়ানক প্রাণী আছে আর রাস্তাঘাট তেমন ভালো নেই, সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে। পরপরই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু সুন্দর জায়গা দেখতে দেখতে তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। এবার তারা একটা জায়গায় গাড়ি পার্ক করে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারা কিছু দূর যাওয়ার পর একটু বসে বিশ্রাম নিচ্ছিল। তখন জজ খেয়াল করে ওয়েদার খুব খারাপ হয়ে আসছে, তাই সোফিয়াকে বলে, আমরা চলো ফিরে যাই। কিন্তু সোফিয়া রাজি হয় না, বলে, সবেমাত্র হাঁটা শুরু করলাম, সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি না দেখে বাসায় যাব না। কিন্তু জজ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, তাই তারা ফিরে আসে। গাড়ির কাছে আসা মাত্রই দেখে একটা লোক তাদের গাড়িতে কি যেন করছে। তারা লুকিয়ে পড়ে ভালো করে দেখার জন্য। লোকটা গাড়ির দরজা খুলছিল জিনিসপত্র চুরি করার জন্য। তখন জজ স্ত্রীকে রেখে একাই গাড়ির কাছে যায়, কিন্তু চোরটি বন্দুক ধরে বলে, শীঘ্রই টাকা বের কর। কিন্তু জজ বলে, আমার কাছে কোনো টাকাই নেই। চোরটি বিশ্বাস করে না, বলে, টাকা না বের করলে এক্ষুনি তোকে গুলি করে দেব। এই শুনে সোফিয়া চলে আসে আর তার ব্যাগটি চোরের সামনে রেখে দেয়। লোকটি যখন ব্যাগ তুলতে যায়, পাশে থাকা একটা গাছের ডাল দিয়ে জজ তাকে বাড়ি মেরে ওখান থেকে জঙ্গলের দিকে পালায়। লোকটা উঠেই গুলি করে, কিন্তু তাদের গায়ে লাগে না। জঙ্গলের ভিতরে গিয়ে তারা কোন দিক দিয়ে বেরোবে সেই আলোচনা করতে করতে তারা ঝগড়া শুরু করে দেয়। তখন গুলির শব্দ শুনে আবার তারা দৌড়াতে থাকে। সোফিয়া হঠাৎ গাছের ডালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর তার যখন জ্ঞান ফেরে, দেখে আশেপাশে কোথাও জজকে দেখা যাচ্ছে না। তাই সে জজ জজ বলে ডাকতে ডাকতে সামনের দিকে এগোয়, কিন্তু হঠাৎ চোরাবালিতে পড়ে যায় আর জোরে জোরে জজ বলে ডাকতে থাকে। এদিকে জজও তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। জজ সোফিয়াকে দেখতে পেয়ে বলে, বেশি নাড়াচাড়া করো না আর তোমার হাত বাড়িয়ে দাও। কিন্তু সোফিয়া বলে, আমি হাত উঠাতে পারছি না। তখন জজ বলে, ঘাবড়িও না, দেখছি আমি কি করা যায়। তারপর সে একটা ছোট্ট গাছের ডাল দিয়ে বলে, এইবার যে কোনো ভাবে ডালটা ধরো। সোফিয়া অনেক কষ্টে হাত উঠিয়ে ডালটা ধরে। জজ যখন আস্তে আস্তে টান দেয়, হঠাৎ ভেঙে যায়। তখন সোফিয়া অস্থির হয়ে নড়তে থাকে। জজ বলে, একটু ধৈর্য ধরো শোনা, আমি কিছু একটা করছি, এটা চোরাবালি, এখানে যতই নাড়াচাড়া করবে ততই গভীরে চলে যাবে। কিন্তু সোফিয়া খুব ভয় পেয়ে গেছে, সে কিছুই বুঝতে পারছে না সে কি করবে, তাই ছটফট করতে থাকে। আর দেখতে দেখতেই চোরাবালু যেন তাকে গিলে খেয়ে ফেলে।
জজের হাতে কোনো উপায় না থাকায় সেও লাফ দিয়ে চোরাবালিতে পড়ে আর খুব কষ্টে সোফিয়াকে টেনে উঠায়। তখন সোফিয়া বলে, ওহ গড, তুমি এখানে কেন এলে? তখন জজ বলে, আগে শান্ত হও, শান্ত হও, শোনো আমার কথা। এখানে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এদিকে মার্কোস ঘরের বাইরে থেকে বলছেন, জজ বের হও, আমার কাজ শেষ হয়ে গেছে আজ তাড়াতাড়ি। কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্সই আসে না, তাই সে নিজের রুমে চলে আসে। এরপর ফোন চেক করে দেখে জজ তাকে ভয়েস মেসেজ দিয়ে রাখছে তারা দুজন জঙ্গলে ভ্রমণ করতে গিয়েছে। এদিকে জজ সোফিয়াকে বলছে, তোমার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? সোফিয়া বলে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু যেভাবে হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে, না হলে চোরাবালি আমাদের নিচের দিকে নিয়ে যাবে। জজ বলে, তুমি চিন্তা করো না, এরকম শান্ত থাকলে আমাদের কিছুই হবে না। এসব বলতে বলতে তারা পাশে থাকা একটা ডিম দেখতে পায়। জজ বলে, চোরাবালির উপরে আবার ডিম কোথা থেকে আসলো? উত্তরে সোফিয়া বলে, আমি যখন পড়ে যাচ্ছিলাম হয়তো এটা আমার পায়ে বেঁধে এসছে। তখন সোফিয়া তার পাটা একটু নাড়াতে গিয়ে বুঝতে পারে তার পায়ের কাছে কিছু একটা আছে। তখনই তারা দুজনেই খুব চেষ্টা করে সেই জিনিসটা বার করার জন্য। যখন জিনিসটা উপরে তোলে তারা তো খুব ভয় পেয়ে যায়, কারণ এটা ছিল একটা মানুষের মৃতদেহ। তার মানে এখানে আগের সেই চোরটাই মারা গিয়েছিল। এই দেখে সোফিয়া বলে, এই লোকটি আমাদের মতন এখানেই ফেসে গেছিল, কেউ তাকে সাহায্য না করায় সে এখানেই মারা গেছে। আমাদেরও মনে হয় শেষ পরিণতি এই হবে। এই বলে সে যেন হার মেনে নেয়। তখন জজ বলে, দেখি লোকটির কাছে কি কি আছে। তখন তার একটা ব্যাগ পেয়ে ভিতর থেকে বিভিন্ন জিনিসের মধ্যে একটা টর্চ লাইট, একটা চাকু, বন্দুক ও একটা বাইবেল পায়। সেই চাকু দিয়ে ব্যাগের বেল্ট কাটে যাতে দড়ি বানিয়ে তারা এখান থেকে বেরোতে পারে। পাশেই আমরা দেখতে পাই জঙ্গলের সেই বিষাক্ত পিঁপড়া, যারা কামড় দিলে খুবই যন্ত্রণা হয়। আর এদিকে মার্কোস ফরেস্ট অফিসে বসে খুব চিন্তা করছে, কারণ অনেক সময় হয়ে গেছে কিন্তু তাদের দুজনের কোনো খোঁজই নেই। তখন সে একটা লোককে দেখে যে কিনা জজের মতোই একটা ব্যাগ নিয়ে আসছে। এতে মার্কোসের সন্দেহ হয়। সে লোকটিকে বলে, এই ব্যাগ তুমি কোথায় পেলে, আর আমার বন্ধুরা কোথায়? লোকটি বলে, কিসের ব্যাগ আর কিসের বন্ধু, আমি কিছুই জানি না। তখনই মার্কোস খেয়াল করে লোকটির গায়ে ময়লা আর রক্ত লেগে আছে, তাই তাকে জোর করে ধরে বলে, শয়তান, সত্যি করে বল আমার বন্ধুরা কোথায়? কিন্তু কিছু শোনার আগেই পুলিশ তাদের ধরে নিয়ে যায়। এদিকে দুজন ব্যাগ কেটে দড়ি বানাতে বানাতে তাদের পুরনো কিছু স্মৃতি আলোচনা করে। এবার সোফিয়া যখন দড়ি চেলে দেয় তা পাথর পর্যন্ত পৌঁছায় না, কারণ দড়িটা একটু ছোট হয়ে গেছে। তখন জজ বলে, চিন্তা করো না প্রিয়, আমি আমার জ্যাকেট খুলে দিচ্ছি, তাতেও অনেকটা দড়ি বাড়বে। সোফিয়া বলে, না না না, জ্যাকেট খুললে ঠান্ডায় তুমি মারা যাবে। জজ বলে, ঠিক বলছো, আসলে এখানে অনেক ঠান্ডা। তখন সোফিয়া হতাশার সাথে বলে, হে গড, আমরা এই কেমন বিপদে পড়লাম। জজ বলে, চিন্তা করো না, মার্কোস অবশ্যই আমাদের সাহায্য করতে আসবে। কিন্তু সোফিয়া মানতে চায় না, বলে, এই জঙ্গল কত বড়, এখানে মার্কোস রেস্কিউ টিম নিয়ে আসলেও আমাদের খুঁজে নাও পেতে পারে। এসব বলতে না বলতেই উপরে তাকিয়ে দেখে একটা হেলিকপ্টার যাচ্ছে। তাই তারা অনেক আশা নিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করে, কিন্তু উপর থেকে কিছুই শোনা যায় না। তাই সোফিয়া একটা ভেজা বইতে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু জজ বলে, পাগলামি করো না সোফিয়া, ভেজা জিনিসে কখনো আগুন লাগে না। তাই সে দড়িটা জ্বালাতে যায়, কিন্তু জজ বলে, প্লিজ সোফিয়া, এটা করো না, এটা পুড়িয়ে দিলে ওরা যদি আমাদের না দেখতে পায় তাহলে আমাদের এখান থেকে বের হওয়ার জন্য কিছুই থাকবে না। কিন্তু সোফিয়া মানতে চায় না, বলে, আমাদের বাঁচার জন্য আছেই বাকি। এভাবেই ঝগড়া করতে করতে ওখান থেকে হেলিকপ্টার চলে যায়। তাই সোফিয়া খুব দুঃখী হয়ে যায়। তখন জজ তাকে প্রথম দিকের কিছু স্মৃতির কথা বলছিল, যাতে সোফিয়ার মনটা ভালো হয়ে যায়। কিন্তু হঠাৎ সোফিয়া যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কারণ সেই বিষধর পিঁপড়া তাকে কামড়াচ্ছে। সোফিয়া হাত দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে পিঁপড়াগুলো তাকে কামড়াতেই থাকে। তখন জজ পকেট থেকে মদের বোতল দিয়ে বলে, এটা ঢালো, এটা ঢালো। সোফিয়া অ্যালকোহল ঢাললে পিঁপড়াগুলো চলে যায়। এবার যেন সে একটু শান্তি পেয়েছে। পরপরই সোফিয়ার চোখ পড়ে বন্দুকের দিকে। সে জজের কাছ থেকে বন্দুকটি নিয়ে বলে, এই বেল্ট জোড়া লাগালে পাথর পর্যন্ত পৌঁছাবে কি? এসব বলতে না বলতেই সোফিয়া দেখে জজের পিছন দিয়ে একটা বড় বিষধর সাপ আসছে। জজ সেটা দেখতে পেয়ে সোফিয়াকে বলে, শান্ত হও, আমার কথা শোনো, সাপটি আরেকটু কাছে আসলেই তুমি গুলি করে দিও। কিন্তু বন্দুক রেডি করতে না করতেই সাপ জজের হাতে কামড়ে দেয়। পরপরই সোফিয়া সাপকে গুলি করে দেয়, আর সাপটি আহত হয়ে ওখান থেকে চলে যায়। এদিকে জজ বিষের জ্বালা আর সহ্য করতে পারছিল না। সে বুঝতে পারছিল খুব শীঘ্রই তার মৃত্যু হয়ে যাবে। তাই বলছিল, তোমাকে আমি জেনে না জেনে অনেক কষ্ট দিয়েছি সোফিয়া, তবে একটা সত্যি কি জানো, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু পরিস্থিতির কারণে বলতে পারি না।
প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন সোফিয়া বলে, আমি তোমার কোনো ক্ষতিই হতে দেব না, আমি একজন ডাক্তার, আমি জানি এর প্রাথমিক চিকিৎসা কি। এদিকে পুলিশ মার্কোস আর সেই লোকটিকে এক রুমে বন্ধ করে রাখে। মার্কোস লোকটিকে বলে, দয়া করে বলুন আমার বন্ধুরা কোথায়, কিন্তু লোকটি কিছুই বলে না। তাই মার্কোস আবার বলে, আমার হাতের এই দামি ঘড়িটা আপনাকে দিয়ে দেব, আর এ ব্যাপারে পুলিশকে তো কিছুই বলবো না, প্লিজ তুমি বলো আমার বন্ধুরা কোথায়। তখন চোরটা বলে, দুজনকে জঙ্গলের ওই রাস্তায় ঢুকতে দেখেছি যেখানে লোকজন যেতে ভয় পায়। এসব শুনে মার্কোস বুঝতে পারে ওরা দুজন নিশ্চিত কোনো খারাপ জায়গায় ফেসে গেছে, তাই সে বারবার পুলিশকে বলতে থাকে। এদিকে যশের অবস্থা খুব খারাপ হয়ে আসছিল। সোফিয়া খেয়াল করে দেখে তার গলায় রক্ত জমতে শুরু করছে, তাই সে দেরি না করে ছুরি গরম করতে থাকে। যশ জিজ্ঞেস করলে সোফিয়া বলে, তোমার গলার ওখানে ছিদ্র করে জমাট বাঁধা রক্ত বার করতে হবে, যাতে বিষ মাথায় উঠতে না পারে। তখন যশ সোফিয়াকে মজা করে বলে, তুমি কেমন ডাক্তার, ছুরি দিয়ে কাটার পরে যে রক্ত বার হবে ওটা বন্ধ না হলে তো আমি মারাই যাব। তখন সোফিয়া বলে, ওটার ম্যানেজ আমি করে নেব, আমার হাতে অন্য কোনো উপায় নেই, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তাই বলে সোফিয়া গলা শিরা কেটে জমা রক্ত বার করে ফেলে, কিন্তু পরপরই অনেক রক্ত বেরোতে থাকে। তাই সে আবার চাকু গরম করে কাটা স্থানে চেপে ধরে। এতে যশের খুব যন্ত্রণা হয়, তাই সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়, সাথে সুফিয়াও, কারণ অনেকক্ষণ পেটে কিছু পড়েনি আর বাঁচা মরার চিন্তা, সাথে খুব পরিশ্রম। কিছুক্ষণ পরে যখন তাদের জ্ঞান ফেরে, যশ আগের থেকে ভালো অনুভব করছিল, কিন্তু দুঃখের বিষয়ে হাত পা নাড়াতে পারছিল না। তখন সে সোফিয়াকে আবার বলে, তুমি খুব ভালো, এটা আমার আগে বোঝা উচিত ছিল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি প্রিয়, কিন্তু আর না, আমার হাতে সময় প্রায় শেষ, তুমি ভালো থেকো প্রিয়। সোফিয়া তখন বলে, চুপ চুপ, একদম চুপ, আমরা বেরোলে এখান থেকে দুজন একসাথেই বেরোবো। আমার মাথায় একটা বুদ্ধি আছে, যখন ওই সাপটা আবার আসবে ওটাকে মেরে আমরা দড়ি হিসাবে ব্যবহার করব। তখন জজ বলে, তুমি ওকে গুলি করছো, ও পাগল নাকি আবার আসবে? সোফিয়া বলে, আসবে তো অবশ্যই, কারণ ওর ডিম আছে এখানে। তাই বলে দূরবীন বার করে এদিক ওদিক দেখতে থাকে। তখনই সে খেয়াল করে সাপটা আস্তে আস্তে তাদের দিকে আসছে। তাই সোফিয়া বন্দুক ধরে রেডি থাকে, কিন্তু এবার সাপটা তার পিছন দিয়ে আসে। সোফিয়া চোরাবালির জন্য পিছন ফিরতে পারে না, তাই সাপের সঠিক লোকেশন বোঝার জন্য চাকু ব্যবহার করে। তারপর সে একটা আইডিয়া নিয়ে সাপটিকে গুলি করে দেয়, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। সোফিয়া আবার গুলি করতে যাবে, ঠিক তখনই সাপটা তাকে কামড়ে দেয়। এদিকে জজও অচেতন হয়ে পড়ে। বিপদ এখানেই শেষ হয়নি, সাপটি তাকে আস্তে আস্তে পেঁচিয়ে ধরে। সোফিয়া হাত দিয়ে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তার যখন দম বন্ধ হয়ে আসছে, হঠাৎ জজ সাপের মাথায় চাকু ঢুকিয়ে দিলে সাপটি মারা যায়। এবার সোফিয়া প্ল্যান অনুযায়ী সাপটিকে দড়ির সাথে বেঁধে দড়ি লম্বা বানিয়ে নেয়। তারপর অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত পাথরের সাথে আটকে যায়। তাই সোফিয়া অনেক কষ্টে চোরাবালু থেকে উঠতে সক্ষম হয়। সে বলে, তোমার হাত দাও, কিন্তু দুর্ভাগ্যবশত জজ হাত পা নাড়াতেই পারছে না। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, তাই জজ বলে, তুমি দেখো কাউকে সাহায্যের জন্য পাও কিনা। কিন্তু সোফিয়ার অবস্থাও খারাপ হয়ে আসছে, তার শরীরে বিষের প্রভাব দেখা যাচ্ছে। তাও সোফিয়া হার না মেনে সামনের দিকে এগোতে থাকে। আবারও সে অনেক কষ্টে পড়তে পড়তে রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। সৌভাগ্যবশত ততক্ষণে মার্কোস উদ্ধারকারী দল নিয়ে ওখানে চলে আসে। তারা সোফিয়াকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় মার্কোস জিজ্ঞেস করে, জজ কোথায়? কিন্তু বলার শক্তি তার আর ছিল না। সে ওই রাস্তার দিকে তাকিয়ে থাকে। সেই রাস্তা ধরে রেস্কিউ টিম জজকে খুঁজতে যায়, আর এদিকে সোফিয়াকে তারা প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। কিছুক্ষণ পরেই সে ভাবে জজ মনে হয় আর বেঁচে নেই, কিন্তু পরপরই উদ্ধারকারীর দল টলিতে করে জজকে নিয়ে আসে। এই দেখে সোফিয়া করুণভাবে তাকিয়ে থাকে, ভাবে সত্যিই জজ মারা গেছে। কিন্তু সৌভাগ্যবশত জজ মাথা উঁচু করে সোফিয়ার দিকে তাকায়। তখন সোফিয়ার মন যেন একেবারে জুড়িয়ে যায়। সে একটু শান্তির নিঃশ্বাস ছাড়ে, আর সাথে সাথে এই গল্প এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন।